দিল্লিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শেখ হাসিনা। দুপুরে দুই নেতার শীর্ষ বৈঠক, স্বাক্ষর হতে পারে কয়েকটি চুক্তি ও সমঝোতার স্মারক। খুলনা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেল মৈত্রী এক্সপ্রেস 2। দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। হাজারীবাগের ট্যানারি বন্ধ হয়ে যাচ্ছে আজ। গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু। এবং আকাশ সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাচ্ছে পঞ্চগড়ের লোকনাট্য পালাটিয়া। মানবেতর দিন কাটাচ্ছেন শিল্পীরা। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছে আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। দিল্লিতে দুই নেতা শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী শীর্ষ বৈঠক দুপুরে। এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা, চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার দিল্লি পৌঁছান। পালামের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ং নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে স্বাগত জানান। শাকিল মল্লিকের তোলা ছবিতে দিল্লি থেকে আরো জানাচ্ছেন তানজির মেহেদি। দুপুর 12:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি স্পর্শ করে দিল্লির মাটি। দেশটির বিমান বাহিনীর পালাম বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে ছুটে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। এরপর মোটর শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হয় ভারতের রাষ্ট্রপতির আবাসস্থল রাষ্ট্রপতি ভবনে। অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী সফরে এসে ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকার নজির নেই বললেই চলে, যাকে বিরল সম্মান বলছেন দুই দেশের সরকারি কর্মকর্তারা। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সম্মান জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সফরে যোগাযোগ, তথ্য সম্প্রচার, পারমাণবিক সহযোগিতা, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা সহযোগিতা এবং বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতার বিষয়সহ 30টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। তবে তিস্তার বিষয়ে এখনও আশাবাদী কূটনীতিকরা, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। সফরের প্রথম দিন রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসে এক সংবর্ধনায় যোগ দেন শেখ হাসিনা। দুটি দেশের মধ্যে এত মিল থাকা সত্ত্বেও অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে কেন এই কার্পণ্য, এমন প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে নরেন্দ্র মোদী বললেন, দুটি দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিতে দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার। কিন্তু শেষ পর্যন্ত তিস্তা হবে কিনা তা এখনও অনিশ্চিত। তবে কূটনীতিকরা এখনও আশা ছাড়তে নারাজ। তানজির মেহেদি, নিউজ 24, নয়াদিল্লি, ভারত। দর্শক, এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন সহকর্মী তানজির মেহেদি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানজির, আমরা যেমনটি দেখলাম যে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু গার্ড অব অনার দেওয়া হয়েছে এবং দুপুরে কিন্তু নরেন্দ্র মোদীর সাথে বৈঠক রয়েছে। এর মধ্যে আর কি কর্মসূচি রয়েছে আমাদেরকে জানাবেন। প্রধানমন্ত্রীকে যখনই রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনারটি দিয়ে সম্মান জানানো হয়েছে, তারপর পরই কিন্তু তার চলে যাওয়ার কথা দিল্লি শহরের রাজঘাট এলাকায়। কেননা দিল্লি শহরের রাজঘাট এলাকায় রয়েছে ভারতের যে জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে, সেই মহাত্মা গান্ধীর প্রতি সম্মান জানাতে কিন্তু তিনি রাজঘাট যাবেন এবং রাজঘাট থেকে আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু তিনি সরাসরি হায়দ্রাবাদ হাউসে চলে আসবেন এবং সেখানেই দুটি দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং তারা দুজন একান্তে বৈঠকের পর এই সফরের যেসব আলোচ্য বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে বিচার বিশ্লেষণ শেষে কিন্তু বিভিন্ন খাতে চুক্তি এবং সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি 30টিরও বেশি সমঝোতা স্মারক এবং চুক্তি সই হওয়ার কথা রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত দুই শীর্ষ নেতা কথা বলবেন। বলা হচ্ছে যে এই সফরটিকে 7 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন বেশ গুরুত্বের সঙ্গে দেখছে দুটি দেশ। বিশেষ করে ভারতের পক্ষ থেকে নানাভাবে প্রধানমন্ত্রীকে সম্মান জানানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর যে কতখানি গুরুত্বপূর্ণ সেটি কিন্তু বারবার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা গতকাল থেকে কিন্তু এই সফরে চমক দেখেছি। আমরা দেখেছি
এরই মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে রাজঘাটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছে গিয়েছেন এবং সেখানে তিনি মহাত্মা গান্ধীর প্রতি সম্মান জানাচ্ছেন। মহাত্মা গান্ধীকে বলা হয় অহিংস যে রাজনীতি, সেই রাজনীতির জনক। মানুষকে ভালোবাসা দিয়ে যে রাজনীতির যে হাসিল করা যায় সেই বিষয়টি কিন্তু মহাত্মা গান্ধী শিখিয়েছিলেন এবং সেই জাতির জনক, ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি এই মুহূর্তে সম্মান জানাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেখানকার আনুষ্ঠানিকতা শেষ হলে কিন্তু তিনি হায়দ্রাবাদ হাউসে চলে আসবেন এবং সেখানে দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে। মূলত পারমাণবিক সহযোগিতা, সামরিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্যের খাত তৈরি করা সহ নানা বিষয় নিয়ে কিন্তু এই দুটি দেশের মধ্যে নতুন করে কিছু সমঝোতা স্মারক এবং চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তবে এই সব কিছু ছাপিয়ে আসলে তিস্তাটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু এখন পর্যন্ত যদিও বা অফিসিয়ালি তিস্তার বিষয়টিকে সামনে আনা হয়নি, কিন্তু আমরা দেখছি এই সফরে একের পর এক চমক। আমরা প্রথমত বলতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল স্বাগত জানাতে নরেন্দ্র মোদী সব প্রোটোকল ভেঙে কিন্তু বিমান বাহিনীর যে এয়ারফোর্স স্টেশন রয়েছে সেখানে কিন্তু তিনি গিয়েছিলেন। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত দিল্লিতে আসবেন কিনা সেটি নিয়ে কিন্তু নানা ধরনের জলঘোলা হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু সব অনিশ্চয়তার মেঘ কাটিয়ে তিনি জানিয়েছেন তিনি আসছেন এবং তিনি যদি আসেন সেক্ষেত্রে তিস্তার বিষয়টি কিন্তু নতুন করে সম্ভাবনা তৈরি করছে। এবং একটি আভাস মিলেছে যে আজকে যে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যেই মধ্যাহ্নভোজনের আয়োজন করেছেন সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন এবং বলা হচ্ছে সে সময় এই দুই শীর্ষ নেতার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকটি যদি ফলপ্রসূ হয় তাহলে বলা হচ্ছে যে তিস্তার বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত পেতেও পারে বাংলাদেশ এবং কূটনীতিকরা তাই শেষ পর্যন্ত আশা ছাড়তে নারাজ। এখন আমরাও সবাই আসলে অপেক্ষা করছি দুই শীর্ষ নেতার বৈঠকের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের জন্য নতুন করে আর কি থাকছে। এ ছিল আমার কাছে সবশেষ খবর। তানজির, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন সেখানে। আমরা বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটা জানার জন্য আপনার সাথে পরবর্তীতে আবারও যোগ দেওয়ার চেষ্টা করব। দর্শক, 4 দিনের রাষ্ট্রীয় সফরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন ভারতে। সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তানজির মেহেদি। দর্শক, আমরা জানছিলাম আমাদের সহকর্মী তানজির মেহেদি যেমনটি জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগে কিন্তু তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু আমাদের ভারতের মহাত্মা গান্ধীর প্রতি সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এরপরে কিন্তু তিনি চলে যাবেন যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে, সেখানে চলে যাবেন। এছাড়া আমাদের দুপুরে মধ্যাহ্নভোজে একটি হওয়ার কথা রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সুষমা স্বরাজ গতকাল, একটু যদি বলি গতকালের কথা, সুষমা স্বরাজের সাথে তার বৈঠক হয়েছে এবং একটি আভাস মিলেছে যে এই বৈঠক যেটি হবে দুপুরে মধ্যাহ্নভোজ, এখানে হয়তো সুষমা স্বরাজের উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি আমাদের সহকর্মী জানিয়েছেন। এছাড়া যে কয়েকটি বিষয়ের মধ্যে থেকে উঠে আসবে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে তিস্তা চুক্তিটি। তিস্তা পানি বন্টন নিয়ে যে এতদিন ধরে যে দুদেশের মধ্যে একটি টানাপোড়েন চলছে, আশা করা যাচ্ছে যে এই সফরের মাধ্যমে হয়তো বা এটি সমাধান হওয়ার চেষ্টা হবে। তো এই ব্যাপারটি জানার জন্য আপনার নিউজ 24-এর পরবর্তী সংবাদে জানিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে দেশের মানুষের রয়েছে পাহাড় সমান প্রত্যাশা। ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও সংস্কৃতি বিনিময় ইত্যাদি জাতীয় বিষয় নিয়ে যেমন রয়েছে মানুষের বিস্তর আগ্রহ, তেমনি রয়েছে আঞ্চলিক বিষয়ও। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে কি ভাবছেন রাজশাহী ও চট্টগ্রামের মানুষ, তা জানাতে রাজশাহী এবং চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন যথাক্রমে কাজী শাহেদ ও রিয়াজ হায়দার চৌধুরী। প্রথমে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যোগ দিচ্ছেন কাজী শাহেদ। শাহেদ, কি প্রত্যাশা রয়েছে রাজশাহী মানুষের এই ভারত সফর থেকে, কি জানতে পেরেছেন আপনি? এমনি কয়। ধন্যবাদ তাবাসসুম। শুরুতেই যেটি জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী গতকাল দিল্লি গেছেন এবং এই সফরকে ঘিরে কিন্তু সারা দেশের মানুষের যে পাহাড় সম প্রত্যাশা সেটি কিন্তু রাজশাহীর মানুষকেও ছুঁয়ে গেছে। রাজশাহীর মানুষও কিন্তু তাদের প্রত্যাশার কথা নানাভাবেই তুলে ধরছেন। তো আমরা একটু জানতে চাই যে এই সফরকে ঘিরে প্রত্যাশাটা কি, সেটি আমাদেরকে আজকে জানাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহজাম শান্তনু আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। জনাব শাহজাম শান্তনু, আপনাকে স্বাগত জানাই। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দিল্লি সফরে গেছেন এবং এই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, এটি একটি ঐতিহাসিক সম্পর্ক, দুই দেশের প্রধানমন্ত্রী বলছেন। তো এই সফরকে ঘিরে আমাদের আসলে প্রত্যাশাটা কি অঞ্চলের মানুষের? আমাদের প্রত্যাশা
জানাবার আগে আমি একটি বিষয় জানাতে চাই যে আমরা নিজেরা আশাবাদী হয়েছি। কারণ আপনি জানেন যে গতকাল শেখ হাসিনাকে বহন করে যে বিমানটি ভারতীয় বিমান বাহিনীর পারাম স্টেশনে পৌঁছবার পরে ভারতের প্রধানমন্ত্রী তাদের রাষ্ট্রীয় প্রথা ভেঙে যেভাবে আন্তরিকতা দেখিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, সে বিষয়টি কিন্তু ভারতের বাংলাদেশের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধের একটা পরিচায়ক। এবং সেই ক্ষেত্রে একটি বিষয়ে আমরা আশাবাদী হয়ে যাই যে ভারত বাংলাদেশের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব প্রকট হচ্ছে, নিবিড় হচ্ছে। আর আপনি দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লেখা আজকে দ্য হিন্দুতে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন যে ভারত বাংলাদেশের বন্ধুত্ব বহতা নদীর মতো এবং এটি ঔদার্যপূর্ণ। সুতরাং এই যে ঔদার্য দুই দেশের মধ্যে আছে, যদি বন্ধুত্ব থাকে, ঔদার্য থাকে, তাহলে পরে উন্নয়ন অবশ্যম্ভাবী। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রত্যাশা, আমরা জানি যে তিস্তা একটি বড় আমাদের আশা এবং সেটি সুরাহা এই সময় না হলেও আমরা আশাবাদী কিছুদিনের মধ্যেই হবে। রাজশাহীর জন্য যে বিষয়টি আমরা দীর্ঘদিন ধরে ভুগছি, পদ্মার পানি বন্টন নিয়ে নানা রকম সংকট ছিল এবং পদ্মা ব্যারেজ নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের যে পরিকল্পনা, এই যে সফর, সেই সফরে সে বিষয়ে আলাপ আলোচনা হবে। আপনি দেখেছেন যে হাইড্রোকার্বন ভিশন 2030 বলে একটি পরিকল্পনা হয়েছে। সেখানে ভারতের শিলিগুড়ি থেকে পাইপ লাইনে ডিজেল আমাদের পার্বতীপুর পর্যন্ত আসবে। সেটি আমাদের উত্তরবঙ্গের কৃষকদের জন্য একটা বড় আশাবাদ ছড়িয়ে দিচ্ছে। আপনি জানেন এখানে করতে পারি যেটি, সেটি হলো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই অঞ্চলে মানে কি পদক্ষেপ, সেটা আমি আপনাকে জানাই যে আসলে বাণিজ্যের ক্ষেত্রে দেখলে পরে দেখা যায় প্রায় 6.5 বিলিয়ন ব্যবসা আছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে। তার মধ্যে কিন্তু 5.8 বিলিয়নই ভারতের পক্ষে। তা এখন এটাকে যদি বাংলাদেশের পক্ষে না আনা যায়, সেটি কিন্তু বাংলাদেশের জন্য খুব বেশি সুখকর হবে না। তো সেই ক্ষেত্রে রাজশাহীর জন্য যে একটি সুযোগ রয়েছে, রাজশাহী ভারতের খুব কাছাকাছি হওয়াতে এবং রাজশাহীতে একটি শিল্পায়নের ধারা রয়েছে, এই ক্ষেত্রে এটাকে যদি স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের একটি সেন্টার করা যায় এবং রাজশাহীর সঙ্গে মালদা হয়ে যদি ভারতের রেল কানেক্টিভিটিটাকে যদি সচল করা যায়, তাহলে অনায়াসে কিন্তু কাঁচামালের আদান প্রদান হতে পারে এবং ফিনিশড প্রোডাক্টের ক্ষেত্রে যে ভারতের পশ্চিমবঙ্গ এবং পাশাপাশি যে দুটো রাষ্ট্র আছে, নেপাল এবং ভুটান এবং মেঘালয়, ভারতের যে একটি আপনার প্রভিন্স, এইগুলোকে টার্গেট করে কিন্তু রাজশাহী একটা বড় মার্কেট সার্চ করতে পারে। আরেকটি বিষয় যেটি, যে বাণিজ্য ঘাটতি আমাদের সঙ্গে দুই দেশের যেটি আছে, সেটি তো কমিয়ে আনার ব্যাপারে এবার হয়তো দুই দেশের সরকারের মধ্যে একটি আলোচনা হতেই পারে। এটি আমাদের একটি মুখ্য আলোচনার বিষয় বাংলাদেশের ক্ষেত্রে এবং আমার বিশ্বাস যে এবারের সফরে এ বিষয়ে আমরা অনেক কিছুই যেগুলো এর আগে হয়নি, অনেক ক্ষেত্রে একটু টানাপোড়েন রয়েছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা একটি সমঝোতাতে পৌঁছতে সক্ষম হব। আমরা আশা করি যে আমাদের দুই দেশের সরকার এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন এবং আমাদের অঞ্চলের যে সমস্যাগুলি আছে সেগুলো সমাধানে হয়তো দুই দেশের সরকারই উদ্যোগী হবেন, এমনটা আমরা প্রত্যাশা রাখতেই পারি। নিশ্চয়ই আমাদের প্রত্যাশা, কারণ আপনি দেখেছেন যে বাংলাদেশের এই প্রায় আপনার কয়েক ডিকেড ধরে আপনার যে অমীমাংসিত বিষয়টি ছিল সীমান্তর বিষয়টি, সেটি কিন্তু জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নেতৃত্বেই ঘটেছে। সুতরাং এই ক্ষেত্রে যে বাণিজ্য ঘাটতিগুলো আপাত দৃষ্টিতে আমরা দেখছি, এই বাণিজ্য ঘাটতি তো সারা জীবন ধরে থাকবে না। বাংলাদেশ উন্নয়নকামী, বাংলাদেশের নাগরিকরা যদি বন্ধুত্ব প্রদর্শন করে, ভারত যদি সেটাকে অ্যাকসেপ্ট করে, সেই ক্ষেত্রে দুদেশের মধ্যে উইন উইন একটি সিচুয়েশন তৈরি করাটি একটি সময়ের ব্যাপার মাত্র। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। তাবাসসুম রাজশাহী থেকে আমাদের সঙ্গে আলোচনায় আজকে যোগ দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহজাম শান্তনু। এবার আমাদের সঙ্গে চট্টগ্রামের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরবেন আমাদের সহকর্মী রিয়াজ হায়দার চৌধুরী। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। ধন্যবাদ শাহেদ। চট্টগ্রামের আপনারা জানেন যে চট্টগ্রাম যেহেতু বাণিজ্যিক রাজধানী এবং দেশের দ্বিতীয় শহর, চট্টগ্রামের অনেক পর্যটন সম্ভাবনা রয়েছে এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক চট্টগ্রামের উপর অনেকটুকু নির্ভর করে এবং নিকট প্রতিবেশী মিয়ানমার এবং দূর প্রতিবেশী চীনের সাথেও সম্পর্কের যাত্রা কিংবা মেলবন্ধন চট্টগ্রামবাসীর অনেক দিনের সচেতনতা কিংবা প্রত্যাশার পালক যুক্ত করে। আমরা এখন অনেক বেশি চট্টগ্রামের মানুষ আশাবাদী হয়ে উঠেছেন আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরকে কেন্দ্র করে। বিশেষ করে একটু আগে আমরা যেটি জানছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী
মহাত্মা গান্ধীর স্মৃতি স্মারকে ফুলেলো শুভেচ্ছা জানিয়েছেন এবং এর মধ্য দিয়ে আজকে মধ্যাহ্নে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর এবং মমতা ব্যানার্জির যে সম্ভাব্য বৈঠকের কথা রয়েছে তাকে কেন্দ্র করে বন্দর শহরের যারা ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন এবং উন্নয়ন কর্মী যারা রয়েছেন, বিশেষ করে তাদের মধ্যে একটি নতুন আশার সঞ্চার ঘটেছে। আজ আমাদের সাথে প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছেন, প্রত্যাশার কথা জানাতে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের একজন বিশিষ্ট ব্যাংকার, সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আমাদের আনোয়ার উদ্দিন, যিনি চট্টগ্রামের পেশাজীবীদের অন্যতম প্রাণভোমরা। আমরা স্বাগত জানাই আপনাকে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা শুনছিলাম আমাদের রাজশাহীর আমাদের সহকর্মীর কাছ থেকে, এবং সমগ্র দেশ, শুধু এই চট্টগ্রাম শহর নয়, সারা দেশের মানুষের মধ্যে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে, সেটি এই বাংলা কিংবা পশ্চিম বাংলা, দুই বাংলার মধ্যেই একটি আলাদা অনুরণন তৈরি হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সফর। আপনি কেমন আশা করছেন? বলা হচ্ছে অন্তত 21টি চুক্তি হবে এবং চট্টগ্রামের স্পেশাল ইকোনমিক জোন যেটি মিরসরাইয়ে হওয়ার কথা রয়েছে সেটির ক্ষেত্রেও সহজ শর্তে ঋণ পাওয়ার একটি সম্ভাবনার কথা রয়েছে, এবং সার্বিক অর্থে আপনি বিষয়টিকে কিভাবে বিবেচনা করছেন? ধন্যবাদ জনাব রিয়াজ হায়দার। বিষয়টাকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই। ঐতিহাসিকভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক, পটভূমিতে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে। বর্তমান প্রধানমন্ত্রীর ভারত সফর বিভিন্ন কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বাণিজ্যিক রাজধানী, এবং চট্টগ্রামের উপর এই সফরের একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনাই অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকিং সেক্টর এবং অর্থনৈতিক সেক্টরের ভিতরে বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে ভারতের সহযোগিতা, এবং বিশেষ করে যে সমস্ত অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে, স্পেশাল ইকোনমিক জোন, সবাই জানেন যে 100টি ইকোনমিক জোন গড়ে উঠছে দেশে, এবং এই 100টি ইকোনমিক জোনের উপরে ভিত্তি করে ভবিষ্যতের বাংলাদেশ সত্যিকার অর্থে গড়ে উঠবে। শিল্প কারখানার প্রাণ কেন্দ্র হবে কিন্তু এই অর্থনৈতিক জোন। এর ভিতরে মিরসরাই অর্থনৈতিক জোনটাই হবে সবচেয়ে বড় অর্থনৈতিক জোন। ইতিমধ্যেই কিন্তু এই মিরসরাই অর্থনৈতিক জোনের কার্যক্রম শুরু হয়ে গেছে। এতে ভারতের যে আর্থিক ঋণ সেটি বিবেচনাধীন আছে, এবং সেটি পেলে অবশ্যই এটার উন্নয়নের গতি অনেক বেশি ত্বরান্বিত হবে এবং শিল্পায়ন একটা বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। শিল্পায়নের কথা যখন এলোই, চট্টগ্রাম বন্দর দেশের প্রধানতম সমুদ্র বন্দর, এবং আরও দুটি গুরুত্বপূর্ণ বন্দরকে নিয়ে আশাবাদ, মংলা এবং পায়রা। এই দুটি বন্দরকে কেন্দ্র করে ভারতের সাথে দ্বিপাক্ষিক একটি সমঝোতা হতে পারে এবং সহজ শর্তে ঋণ পাওয়ার একটি সম্ভাবনার কথাও বলা হচ্ছে। হয়তো আজকে মধ্যাহ্ন নাগাদ এটি নিয়ে আলোচনায় হয়তো আরও একটু স্পষ্ট হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে অন্য দুটি বন্দরের যদি সক্ষমতা বাড়ার জন্য ইকুইপমেন্ট ক্রয়ের যদি সহজ ঋণ আমরা পাই, সেক্ষেত্রে চট্টগ্রাম বন্দর সহ সামগ্রিক ব্যবসায়িক খাতে এটি কেমন, কিংবা ব্যাংকিং সেক্টরে কেমন এটির প্রণোদনা আসতে পারে বা কেমন সুফল আসতে পারে? দেখুন, জন্মের পর থেকে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করেই কিন্তু এই দেশের অর্থনীতি আবর্তিত হয়েছে, কথা ঠিক। চট্টগ্রাম বন্দরের আরও সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন, আধুনিকায়ন প্রয়োজন, এ ব্যাপারে যেমন সন্দেহ নেই, তেমনি আমরা নিশ্চয়ই চাইব না দ্বিতীয় কোনো সমুদ্র বন্দর গড়ে উঠুক, নিশ্চয়ই চাইব দ্বিতীয় সমুদ্র বন্দর গড়ে উঠুক, তৃতীয় সমুদ্র বন্দরও গড়ে উঠুক, কিন্তু চট্টগ্রামকে ডিউ ইম্পর্টেন্সটা দিয়েই আমরা এটা চাইব একজন চট্টগ্রামবাসী হিসাবে। নিশ্চয়ই এক্ষেত্রে ভারতের আর্থিক সহায়তা, যেটা ঋণ আকারে পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা যদি চট্টগ্রাম বন্দরে কাজে লাগানো যায়, নিশ্চয়ই অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে। কারণ এই দেশের অর্থনীতির, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের বেশিরভাগই কিন্তু চট্টগ্রাম বন্দর থেকেই হয়ে থাকে, এবং এই পুরোপুরি চট্টগ্রামের সক্ষমতা বৃদ্ধিটাই এই মুহূর্তের সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা। এবং ভারতের সাথে যে সম্ভাব্য অন্য চুক্তি, যেমন তৃণমূলে অনলাইনের সুবিধা এবং নানা ধরনের প্রকল্প আছে বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগীয় পর্যায়ে, সামগ্রিক এইসব চুক্তি কিংবা সমঝোতা স্মারক যদি হয়, সেক্ষেত্রে দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক অগ্রযাত্রা কীরকম আশাবাদ দেখছেন সেই ক্ষেত্রে? দেখুন, ভারতের সাথে কোনো বিষয় চুক্তি অথবা সমঝোতা স্মারক যখনই স্বাক্ষর হতে যায়, অনেক বেশি মিডিয়া এবং জনগণের সচেতনতা বৃদ্ধি পায়, মনে হয় যে অনেক বেশি আমরা কথাবার্তা বলি। কিন্তু এই বিশ্বায়নের যুগে কিন্তু এই চুক্তি সমঝোতা স্মারকগুলোকে অস্বাভাবিকভাবে দেখার কোনো উপায় নেই। আরেকটা জিনিস স্পষ্টভাবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, চুক্তি এবং সমঝোতা স্মারক দুটো কিন্তু ভিন্ন জিনিস, এবং এই বিশ্বায়নের যুগে ভারতের সাথে চুক্তি হবে
চীনের সাথে হবে, সমঝোতা স্মারক হবে, এটাতে আসলে নেগেটিভভাবে দেখার কোনো সুযোগ নেই। আসলে হচ্ছে যে কি বর্তমান নেতৃত্ব, দেশপ্রেমিক নেতৃত্ব আসলে এটাকে কিভাবে হ্যান্ডেল করে, কিভাবে নেগোশিয়েট করে, এটার উপরেই আমাদের আসলে সব কিছু নির্ভরতা করছে। কিন্তু আমরা কারোর সাথে চুক্তিতে যাব না, সমঝোতা স্মারকে যাব না, কিন্তু আমরা উন্নয়ন আশা করব, কিন্তু এটা বাতুলতা মাত্র। এই বিশ্বায়নের যুগে এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। আপনি খেয়াল করে থাকবেন বর্তমান দেশপ্রেমিক নেতৃত্ব কিন্তু একটা ভারসাম্যপূর্ণ কূটনীতির মাধ্যমেই কিন্তু এই জিনিসটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভারতের সাথে যাতে যেভাবে আমাদের সম্পর্ক আছে, একই সাথে চীনের সাথেও সম্পর্ক আছে, একই সাথে রাশিয়ার সাথেও সম্পর্ক আছে। সুতরাং একটাকে বাদ দিয়ে একটাকে করছি, আমরা একমুখী চলছি এমন না। কিন্তু এই ভারসাম্য কূটনীতিটাকে কিভাবে হ্যান্ডেল করা যাবে এটার উপরেই কিন্তু বাংলাদেশের আসলে ভবিষ্যৎ নির্ভর করছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম চট্টগ্রামের মানুষের প্রত্যাশার কথা। ভারত এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক যে সম্পর্ক, 1971-এর আতুর ঘরের এই বাংলা নামের রাষ্ট্রের আতুর ঘরের যে শুভ সূচনার যে সম্পর্ক, সেই সম্পর্ক ভিত্তিতে আজ অবধি চট্টগ্রামের মানুষ অর্থাৎ সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাই উঠে এসছে আনোয়ার উদ্দিন, যিনি কিনা চট্টগ্রামের একজন সিনিয়র ব্যাংকার, তার ভাষ্যে। আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে। ধন্যবাদ তাবাসসুম। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর নিয়ে এদেশের মানুষের বিভিন্ন ক্ষেত্রে যেমন ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, সংস্কৃতি বিনিময়, এগুলো ছাড়াও কিন্তু আঞ্চলিক বিষয়ে অনেক বেশি প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশার কথা জানাতেই চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন রিয়াজ হায়দার চৌধুরী। বহুকাঙ্ক্ষিত খুলনা কলকাতা মৈত্রী ট্রেন সার্ভিস চালু হয়েছে আজ। দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। সকাল 8টায় মৈত্রী এক্সপ্রেস 2 খুলনা স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেছে। মৈত্রী এক্সপ্রেসে রয়েছে সহকর্মী শামসুজ্জামান শাহিন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহিন, মৈত্রী এক্সপ্রেসটি এখন কোথায় অবস্থান করছে আর আনুষ্ঠানিক উদ্বোধন কখন হবে, কি তথ্য আছে আপনার কাছে? শাহিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা কি বাইরে দিবা? দর্শক, আমরা দুঃখিত, লাইনটি আমাদের কেটে গেছে। আমরা পরবর্তীতে আবার যোগাযোগ করার চেষ্টা করব। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, আমরা আগেই জানিয়েছি বহুকাঙ্ক্ষিত খুলনা কলকাতা মৈত্রী ট্রেন সার্ভিস চালু হচ্ছে আজ। দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। সকাল 8টায় মৈত্রী এক্সপ্রেস 2 খুলনা স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেছে। মৈত্রী এক্সপ্রেসে রয়েছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহিন, মৈত্রী এক্সপ্রেসটি এখন কোন জায়গায় অবস্থান করছে আর আনুষ্ঠানিক যে উদ্বোধন হওয়ার কথা রয়েছে সেটি কখন হবে, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সকাল 8:15টায় খুলনা থেকে মৈত্রী এক্সপ্রেসটি কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেছে এবং এখন বর্তমানে আমরা বেনাপোল রেল স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা বেনাপোলে পৌঁছাবো এবং সেখানে কিছু আনুষ্ঠানিকতা আছে। আনুষ্ঠানিকতার পরই এই এক্সপ্রেসটি কলকাতা অর্থাৎ ভারতের সীমান্ত পার হবে। আমরা এই প্রত্যাশিত যে রেল সার্ভিসটি চালু হলো দীর্ঘদিন পরে, সেই বিষয়ে এখন কথা বলবো রেল মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের সঙ্গে। আমাদের যে এই যে প্রত্যাশা, এই প্রত্যাশার জায়গাটা কি এবং ব্যবসা বাণিজ্যে দক্ষিণাঞ্চলের মানুষ কি উপকার পাবে এই সার্ভিসের মাধ্যমে?
ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি প্রথমেই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ এই অভাবনীয় একটি সাফল্য, এই সাফল্য একটি মাইল ফলক হিসাবে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা মনে করি যে আমাদের এই অঞ্চলের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নতুন যুগের সূচনা করলেন এবং যেটা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সম্ভাবনাময় হিসাবে আমরা পরিগণিত হতে পারবো। এবং এখানে এর কারণে শুধু যে যাত্রী পারাপার শুধু তা না, এখানে দুই দেশের যে সেতু বন্ধন সেটা আরও দৃঢ় হবে, আরও মজবুত হবে এবং আমাদের ব্যবসা বাণিজ্যে এবং আমাদের বিভিন্ন কারণে অকারণে যে কাজগুলি সাধারণত আমাদের অনেক কষ্ট হতো, আমাদের অনেক অসুবিধা হতো, সেগুলি আজকে খুব সহজ হয়ে গেল এবং আমাদের দেশের থেকে মানুষ ওই দেশে যাবে বা ওই দেশ থেকে এই দেশে আসবে, আমরা আন্তরিকভাবে সেই বিষয়গুলিকে অত্যন্ত সুন্দরভাবে আমরা করতে পারবো। এবং মাননীয় প্রধানমন্ত্রীর মিশন এবং ভিশন 2021 সালের যে মধ্যমায়ের দেশে যাওয়ার, তার জন্য যে পরিকল্পনা এবং যে ব্যবস্থাপনা করা দরকার তা কিন্তু তিনি শুরু করেছেন এবং ইতিমধ্যেই আমরা তার সুফল পেতে শুরু করেছি। আজকে আমাদের এই অঞ্চলের যে গুরুত্ব, সেই গুরুত্ব মনে করে আজকে এই ট্রেন সার্ভিস, আগামীকালকে বাস সার্ভিস এবং আমাদের বিমানবন্দর হয়ে যাচ্ছে। আমাদের এই অঞ্চলের পদ্মা সেতু সহ রেল স্টেশন এবং আমাদের ট্রেনের এই ব্যবস্থা, আমি মনে করি যে এটা নতুন যুগের সূচনা হলো এবং এটা আমাদের কাছে ঐতিহাসিক একটি দিনে আজকে আমরা সকলে খুলনার মানুষ হিসাবে আমরা সবার সঙ্গে হতে পেরে আমরা আনন্দিত এবং আমরা কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এবং মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি অক্লান্ত পরিশ্রম করে তিনি আমাদের এই ব্যবস্থাপনাগুলিকে অত্যন্ত সুন্দর করেছেন এবং যাতে আমরা আগামী দিনে আমাদের এই খুলনা অঞ্চলের মানুষ খুব সহজেই এই ভারতে যেতে পারে, ভারত থেকে আসতে পারে, তার জন্য যে যে ব্যবস্থা করা দরকার উনি সেই সমস্ত ব্যবস্থাগুলি অত্যন্ত জরুরিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তড়িৎ গতিতে করার চেষ্টা করছেন। এই যে সার্ভিস চালু হলো, এই সার্ভিসের ধারাবাহিকতা রক্ষার জন্য আপনার পদক্ষেপ কি নিয়েছেন? আপনি জানেন যে একটি ব্যবস্থাপনা চালু করতে গেলে তার আগে অনেক বিষয়গুলি থাকে, সেই বিষয়গুলিকে মাথায় নিয়েই কাজ করে আজকে এটা শুরু করা হলো, উদ্বোধন হলো। এবং আমি মনে করি যে এর পরের যে বিষয়গুলি, সেই বিষয়গুলি সুনির্দিষ্টভাবে সুনিপুণভাবে সমাধান করে এবং যাতে দুই দেশের মধ্যে যে সেতু বন্ধনটা আরও বৃদ্ধি পায় এবং আমাদের মানুষ তাদের সুযোগ সুবিধা পায়, যেখান থেকে কিভাবে যাবে, তাদের ইমিগ্রেশন কোথায় হবে, তাদের ট্রানজিট কোথায় হবে, তাদের সিকিউরিটি ব্যবস্থা কী থাকবে, তাদের মালামাল আনা নেওয়ার ব্যবস্থা কী থাকবে, এর সব বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। তো সেই জন্য আমি মনে করি যে এগুলো সুন্দরভাবেই আমরা আগামীতে দেখতে পাবো যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের রেলমন্ত্রী আমাদেরকে সকলকে সঙ্গে নিয়ে যে এই কাজগুলি অত্যন্ত সুষ্ঠুভাবে সমাধানের জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে এই যে মৈত্রী সেতু যে বন্ধনটা তৈরি হলো এবং এর ধারাবাহিকতা রক্ষা করা হবে এবং সে ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ দুই দেশের সরকারের উচ্চ মহল ব্যবস্থা গ্রহণ করেছে। আপনি জানেন যে এই যে চালু হলো রেলের ব্যবস্থা, এটি কিন্তু মোংলার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে, পাশাপাশি মাওয়া পদ্মা সেতু চালু হয়ে গেলে এটি সারা দেশে বিস্তৃতি ঘটবে। এই ছিল সর্বশেষ খুলনা কলকাতা মৈত্রী এক্সপ্রেসের সর্বশেষ খবরাখবর। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বহু কাঙ্ক্ষিত খুলনা কলকাতা মৈত্রী এক্সপ্রেস 2 কিন্তু আজ চালু হয়েছে এবং এটি কলকাতার উদ্দেশ্যে যাত্রা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন যেমনটি জানাচ্ছিলেন যে এখন কিন্তু মৈত্রী এক্সপ্রেস 2 রয়েছে বেনাপোল বন্দরে খুব কাছাকাছি, খুব কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে সেটি কলকাতায় পৌঁছে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর নিয়ে দেশের মানুষের রয়েছে পাহাড় সমান প্রত্যাশা। ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও সংস্কৃতি বিনিময় ইত্যাদি জাতীয় বিষয় যেমন রয়েছে, তেমনি রয়েছে আঞ্চলিক বিষয়ও। প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে জাতীয় ইস্যুর পাশাপাশি আলোচনা এসেছে আঞ্চলিক ইস্যুগুলো। প্রধানমন্ত্রী এই সফর নিয়ে কি ভাবছেন বরিশাল ও সিলেটের মানুষ, এবারে সেগুলো জানার জন্য বরিশাল এবং সিলেট থেকে যোগ দিবেন সহকর্মী রাহাত খান এবং শাহদিদার আলম নোবেল। আমরা প্রথমে চলে যাচ্ছি বরিশালে, সেখান থেকে যোগ দিচ্ছেন রাহাত খান। রাহাত, শেখ হাসিনা ভারত সফর নিয়ে দক্ষিণের মানুষের কি প্রত্যাশা রয়েছে? তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আসলে প্রধানমন্ত্রীর 4 দিনের যে সফর, এই সফরের আগে থেকেই আসলে মানুষের মাঝে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে কিন্তু অনেক আশাকাঙ্ক্ষা মানে জাগ্রত হয়েছে। তো গতকাল সফরের প্রথম দিন চলে গেছে, আজ দ্বিতীয় দিন। আজ যেটি জানা গেছে যে 33টি কিংবা 35টি চুক্তি কিংবা সমঝোতা স্বাক্ষর হবে, যার মধ্যে আসলে আমরা আমাদের বরিশাল সহ দক্ষিণাঞ্চলের মানুষের যেটি প্রত্যাশা, আপনি জানেন যে বরিশাল নদ নদী বেষ্টিত এলাকা, আমাদের অর্থনীতির প্রাণ কিন্তু নদী। তো
দিন দিন কিন্তু নদীর নাব্যতা কমে যাচ্ছে, কারণ আপিস টিম থেকে কিন্তু আসলে সে অনুযায়ী পানি আসছে না। তো ভারতের সাথে যে আমাদের অভিন্ন 54টি নদী রয়েছে, সেই নদীর যে ন্যায্য হিস্সা, পানির যে ন্যায্য হিস্সা সেটি সহ এখানকার নানাবিধ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, যেগুলো নিয়ে আমরা কথা বলবো বরিশালের একজন শিক্ষক নেতা, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন ইসলাম হাবুলের সাথে, এবং তিনি একই সাথে ইসলামিয়া কলেজের অধ্যক্ষ। জনাব অধ্যাপক হাবুল, আপনার কাছে জানতে চাই যে প্রধানমন্ত্রীর ভারত সফর, এই সফরে আপনি জানেন যে অনেকগুলো চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর হবে। তো এই সফরে আসলে দক্ষিণাঞ্চল এবং জাতীয় এবং স্থানীয় ভিত্তিতে আসলে কি প্রত্যাশা রয়েছে? এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এবং দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অনেকই গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণাঞ্চল নদী বেষ্টিত একটি এলাকা। আমরা পানি সমস্যায় আছি। বাংলাদেশের সাথে ভারতের 54টি নদী অববাহিকা রয়েছে। সেই অববাহিকা ভারত নীতি নৈতিকতা বিবর্জিত করে তারা নিজেদের স্বার্থে পানি ব্যবহার করছে, আমাদের পানি দিচ্ছে না। অতএব পানির যে সমস্যা, সেই সমস্যাটা মাননীয় প্রধানমন্ত্রী করে আসবেন। বিশেষ করে তিস্তার পানি এবং গঙ্গার পানি, ফারাক্কার যে পানি সমস্যার সমাধান করে আসলে দক্ষিণাঞ্চলে পানিতে ভরপুর হবে এবং এখানে আবার ধান নদী খাল এই তিনে বরিশাল আবার আমরা পাবো। এখানে নদীর লাভ্যতা কমে যাচ্ছে, যার ফলে স্টিমার, লঞ্চ এগুলা আজকে ভালো করে ভিড়তে পারে না, ভালো করে চলাচল করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী ভারতে সফরে গেছে, এই সফর নিয়ে 16 কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কি করতে যাচ্ছেন উনি। তবে 16 কোটি মানুষ বলছে যে তিস্তা নদীর সমস্যা যেটা আছে সেই সমস্যাটা যাতে তিনি সমাধান করে আসেন এবং আমাদের যে সীমান্ত সমস্যা আছে সেই সীমান্ত সমস্যাগুলো তিনি যেন সমাধান করে আসেন। আর যেন 16 কোটি মানুষকে ফেলানির মতো হত্যাকাণ্ড 16 কোটি মানুষকে দেখতে না হয়, সেই ধরনের সীমান্ত সমস্যা উনি তো সমাধান করে আসবেন। আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি সামরিক চুক্তি হবে এবং সমঝোতা স্মারক হবে। আমি মনে করি একজন শিক্ষক এবং সচেতন মানুষ হিসেবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে ভারত আমাদের অনেক কিছু দিতে পারে। তার দেওয়ার পালা, আমাদের নেওয়ার পালা। আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছে, এখন শুধু ভারত আমাদেরকে দিবে। আমাদের সকল সুবিধাগুলো তারা যদি দেয় তাহলে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। তাবাসসুম, আপনি শুনলেন একজন শিক্ষক নেতা, যিনি বরিশালের একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ। এই যে তার যে বক্তব্য, সেটি আসলে পুরো এই অঞ্চলের মানুষের যে মানে প্রত্যাশা, আসলে সেটিরই একটি প্রতিফলন তিনি ঘটানোর চেষ্টা করেছেন। এটি ছিল এখানকার সবশেষ। তাবাসসুম। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা চলে যাব সিলেটে। সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহতিদার আলম নোবেল। নোবেল, সিলেটবাসীর কি প্রত্যাশা রয়েছে প্রধানমন্ত্রী এই ভারত সফর নিয়ে? ধন্যবাদ তাবাসসুম। আপনি জানেন যে ভৌগোলিক কারণে সিলেটের মানুষের সাথে ভারতের সীমান্তবর্তী যে 7টি জেলা আছে, যেটি ভারতের 7 সিস্টার নামে পরিচিত, সেই রাজ্যগুলোর মানুষের সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে। আর্থ সামাজিক সম্পর্কের বাইরেও একটি আত্মিক সম্পর্ক সেই এলাকার মানুষের সাথে রয়েছে, সাংস্কৃতিক একটি মেলবন্ধন রয়েছে। স্বভাবতই এই প্রধানমন্ত্রী সফর ঘিরে সিলেটের মানুষের প্রত্যাশা একটু বেশি। আমি এখন এই প্রত্যাশা নিয়ে কথা বলবো। আমার সাথে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর ফারুক উদ্দিন, যিনি এর আগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। আমি জানতে চাইবো যে স্যার, প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ সফর, তিনি ভারতে এখন অবস্থান করছেন। এই সফরে আমরা সিলেটের মানুষ হিসাবে এই সফরে কি প্রত্যাশা করতে পারি? আমাদের জন্য কি সুখবর তিনি বয়ে নিয়ে আসতে পারেন? ধন্যবাদ আপনাদেরকে। এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী বহুদিন পর রাষ্ট্রীয় সফরে ওই দেশে গিয়েছেন এবং আমি সম্পর্কটাকে দেখতে চাই একটা আঙ্গিকে, যে সম্পর্ক আপনার মানুষের সাথে মানুষের বা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের দুইভাবে হতে পারে। হেড দিয়ে সম্পর্ক হতে পারে, হার্ট দিয়ে সম্পর্ক হতে পারে। প্রধানমন্ত্রীর এই সফরটা গতকাল পর্যন্ত, আজকে শীর্ষ বৈঠক হবে, তার আগে আমি দেখছি যে এটা সম্পূর্ণরূপে হার্টের একটা সম্পর্ক এবং আত্মীয়তার সম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক এবং কনফিডেন্ট ফ্রেন্ডশিপের একটা সম্পর্ক। না হলে আমরা অন্ততপক্ষে দেখতাম না যে দিল্লিতে পার্ক স্ট্রিটের নামকরণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে। অতএব আমি যেটা বলতে চাই এখানে, যে এই হার্টের সম্পর্ক থেকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেশের জন্য অনেক কিছু নিয়ে আসবেন।
আমি এই অঞ্চলের বিষয়ে বলছি, তার আগে আপনাকে শুধু এটুকু বলি যে আপনি দেখবেন 2-3 দিন আগে রিপোর্টে বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে 3 ধাপ এগিয়ে গিয়েছে এবং আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন 2021 সালের মধ্যে বাংলাদেশকে উনি মধ্য আয়ের দেশে পরিণত করতে চান। একমাত্র এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটরটা হচ্ছে জিডিপি এবং জিএনপি হাই করে দেয়া। আমি বিশ্বাস